আধ ঘন্টার উপর কেঁদেছি কালকে, আধ ঘন্টার উপর, এবং ভ্যা ভ্যা করে এখনো ইমোশনাল হয়ে আছি। 11 বছর ওয়েট করেছি, 11 বছর। এবং আমি আমার বড় হয়ে ওঠার মধ্যে 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি আর 2024 T20 ওয়ার্ল্ড কাপ, দেয়ার আর জাস্ট আনবিলিভেবল স্টোরিজ। তো প্রথম থেকে শুরু করি। কালকে যে পিচ ছিল, সেই পিচে টসে জিতে যে কেউ ব্যাট নিত। রোহিত শর্মা টসে জিতে ব্যাট নেয় এবং মার্করামকে জিজ্ঞেস করলে সেও জানায় যে ব্যাট করে। এবং অবশ্যই ওই পিচটায় যা ছিল, ড্রাই ছিল, একদম চকচকা ওয়েদার ছিল। এবং সেকেন্ড ইনিংসে একটু প্রবলেম হয়, পিচ একটু স্লো হয়ে যায়, সেটা আমরা দেখতে পেয়েছি। ইন্ডিয়া নামে ব্যাট বিরাট কোহলি, রোহিত শর্মা, রোকো নেমেছে এবং প্রথম ওভার থেকে তারা ইন্টেন্ট দেখানো শুরু করেছে। প্রথম ওভারে যখন শেষ হয়, মার্কো জ্যানসেনকে 3টে 4 মারে বিরাট কোহলি এবং মিডল অফ দ্য ব্যাট। তখন থেকেই আমার মাথায় চলেছিল আজকে কোহলির দিন, আজকেই দিন। তারপরে রোহিত শর্মা 9 রানে আউট হয়। ক্লাসেন একটা নেক্সট টু ইম্পসিবল ওটা ক্যাচ, মানে উইকেট কিপার বলে বলটা হাতে এসে বসে গেছে, নয়তো এটা ক্যাচ হওয়ার চান্স ছিল না। ক্লাসেন আউট হওয়ার পর ঋষভ পন্থ একটা অদ্ভুত একটা, ভাই একটা কথা বলছি ঋষভ পন্থকে, আমি জানি কোনোদিন ওই মেসেজটা যাবে না, তবু আমার মতে এরকম খেপ খেলার মতো খেললে তোকে কিন্তু গৌতম গম্ভীর রাখবে না। আমি কিন্তু আগে থেকে বলে রাখছি, গৌতম গম্ভীর একদম সহ্য করবে না এইসব। 1-2টা ম্যাচ দেখবে, তারপরে গাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। গৌতম গম্ভীর অন্য লোক, ও রাহুল দ্রাবিড় নয়, আর রোহিত শর্মাও নেই, সেটা সেই কথাতেও আসবো। ঋষভ পন্থের পরে স্কাই নামে, স্কাইও একটা স্কুপ মারতে গিয়ে রাবাডাকে পিছনে ক্যাচ দিয়ে বসে। তারপরে নামে বাপু, অপর দিকে ছিল বিরাট কোহলি। তো বাপু আর কোহলি মিলে যে ইনিংসটাকে বিল্ড আপ করেছে, সেইটা যদি না হতো, আই গেস 170 দরকার ছিল, 170 180 যদি না হতো আমরা খুব চাপে পড়ে যেতাম। এমনি চাপ হয়েছে লাস্টে, বাট 170টা একটা ডিফেন্ডেবল টোটাল আমার মতে। T20তে যে কোনো ফরম্যাটে, যে কোনো পিচে 170-80 প্লাস হয়ে গেলে ইউ ক্যান ডিফেন্ড দ্যাট, যদি তোমার কাছে ভালো এক্সপিরিয়েন্স থাকে, সেরকম বোলার থাকে, সেরকম তোমার ফিল্ডিং সাইড হয়। বাপু স্পিনারদের খুব বেশি অ্যাটাক করেছে মিডল ওভারগুলোতে, বিরাট কোহলিও পেসারগুলোকে অ্যাটাক করেছে, রাবাডাকে 6 মেরেছে। এবং বাপুকে ডিকক একটা খুব সুন্দর রান আউট করেছে, ওটা অস্বীকার করে লাভ নেই, রান আউটটা একদম 1 টিপে লেগেছে। তারপরে শিবম দুবে, কালকে শিবম দুবে খেলে দিয়েছে 16 বলে 27, এবং নেমেই ফার্স্ট কি সেকেন্ড বলে একটা স্ট্রেটে 6 মেরেছিল। ওইখানেই কনফিডেন্স বিল্ড আপ হয়ে গেছে। এবং আমি বলছিলাম, মানে আমি নয়, অনেক ক্রিকেট এক্সপার্ট, আমি কোনো ক্রিকেট এক্সপার্ট না, তবু আর কি আমিও বলছি, অনেক লোকই বলছে আজকে বিরাট কোহলি এবং শিবম দুবের দিন ছিল। এবং এটাই হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি বিরাট কোহলি এন্ড থেকে ধরে রেখেছে, কোনো সমস্যা নেই। বিরাট কোহলি 70 যে করেছে 57 বলে, ওটা মানে ওটা বিরাট কোহলির লাইফের দি বেস্ট নক হিসাবে বিরাট কোহলি অবশ্যই গণ্য করবে, এটা তো কোনো সন্দেহই নেই। শিবম দুবের ওই ইনিংসটা খুব দরকার ছিল। পান্ডিয়া যখন নামে লাস্টে, তখন পান্ডিয়া 2 বলে 5 রান করে, তার মধ্যে একটা 4ও মারে, কিন্তু 2 বল একদম নষ্ট করেনি পান্ডিয়া। 177 টার্গেট দেওয়া হয় সাউথ আফ্রিকাকে। এবং যখন ইন্ডিয়া বোলিং করতে নামে সেকেন্ড ইনিংসে, তখন ফার্স্টের দিকেই রিজা হেন্ড্রিক্স আউট হয়ে যায়। বুমরার একটা খুব সুন্দর আউটসুইংয়ে, পারফেক্ট আউটসুইংয়ে রিজা হেন্ড্রিক্স আউট হয়ে যায়। তারপরে ডিকক এবং স্টাবস ধরে ম্যাচটাকে। ডিকক 30 বলে 39 করে যতক্ষণ ছিল ডমিনেট করে খেলেছে, 2-3টে 6 মেরেছে, 4ও মেরেছে। স্পিনারদের বেশি অ্যাটাক করেছে কালকে, ভারতীয় স্পিনাররা মার খেয়েছে। পিচটা ওরকমই ছিল ভাই, দোষ দিয়ে লাভ নেই। কালকে কুলদীপ যাদবও মার খেয়েছে, আর অক্ষর প্যাটেল তো আসবো সেই কথাতে। স্টাবস অক্ষর প্যাটেলকে একটা পিছন পাকামো করতে গিয়ে কোনো দরকার ছিল না ভাই। এদিকে ঘুরে, তুই জানিস ও স্টাম্প টু স্টাম্প বল করে, সবাই, আমি নয় সবাই জানে। এবং
মিস খেলে আইদার বলবো এলবি হবেই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওর খুব পঞ্চায়েতি মারতে গিয়ে ওইটা আউট হয়েছে কেস্টার স্টাফ। আর এডেন মাকরাম যেটা আউট হয়েছে অর্শদীপের কাছে, ওইটা ব্যাড শট আমি বলবো, অত বাইরের বলকে খেলার কোনো দরকার ছিল না। কালকে একটা ইনএক্সপিরিয়েন্স টিমকে আমরা প্রথমবার মানে দেখে বোঝা যাচ্ছিলো যে 15 দিনের ফাইনাল খেলেনি, প্রেশার নিতে এমনিতেও খুব সমস্যা হয় ওদের, তারপরে ফাইনালের প্রেশার, আবার সামনে রোহিত শর্মার মতো ক্যাপ্টেন, যে আমার মনে হয় এই শতাব্দীর ওয়ান অফ দ্য বোল্ডেস্ট ক্যাপ্টেন এভার। ভাই এরকম কেউ, এত সাহস আমি অনেক কম লোকের দেখেছি। সে 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি MS ধোনি এরকম একটা সাহস দেখেছিলাম যে ঈশান্ত শর্মাকে আর আমাদের জাদেজাকে পরপর ওভার দিচ্ছে, আর এইখানে আমি একটা সাহস দেখলাম হার্দিক পান্ডিয়াকে সেই টাইমে নিয়ে এসে, যে টাইমে ম্যাচ ফিনিশ ভাই, তার আগের ওভারে 15 নম্বর ওভারে 24 রান হয়েছে। অক্ষর প্যাটেলকে 3টে 6 মেরেছে, একটা 4 মেরেছে আর একটা ডাবল নিয়েছিল ভাই। তারপরে হার্দিক পান্ডিয়াকে এবং প্রপার চান, যে কেউ ভাবে হার্দিক পান্ডিয়াকে মারা আরও সোজা, সেইটাই করতে গেল। হার্দিক পান্ডিয়া পেস ভ্যারি করে দিল, আউট হয়ে গেল প্রথম বলে হেনরিক ক্লাসেন। যখন হেনরিক ক্লাসেন আউট হয় তখন আমার মনে একটু আশা জাগে যে ঠিক আছে, কিন্তু তারপরে ছিল মিলার কিন্তু লাস্ট ওভার অবধি ছিল। যদি স্কাই ওই ক্যাচ অফ দ্য ইয়ারই বলবো ভাই, ওটা ক্যাচ অফ দ্য টুর্নামেন্ট না, ওটা ক্যাচ অফ দ্য ইয়ার, এই বছরের বেস্ট ক্যাচ ক্রিকেটের। ওর উপরে জানি না এর সামনের কোনো সিরিজে হবে কিনা, কিন্তু এখন অবধি এই বছরের ক্যাচ অফ দ্য ইয়ার ওটা। ওই সিচুয়েশানে মাথা ঠান্ডা করে ওরকম ব্যালেন্স রাখা এবং বলটাকে ঠিকমতো হাতে রাখা, ভাই বাইরে থেকে এসি রুমে বসে অনেক কিছু বলা যায়, অনেক কিছু বলা সম্ভব, কিন্তু একবার মাঠে গিয়ে ওরকম উপরে সাদা বল, মনে রাখবে আকাশটাও কিন্তু প্রায় সাদা, ওখানে সাদা বল নিচে আসছে, ওটা কিন্তু রেড বল নয়। ক্রিটিসিজম করতে সবাই জানে, পুরো সেটার জলজান্ত উদাহরণ হার্দিক পান্ডিয়াকে লোকজন স্টেডিয়ামে ঢুকতে দিচ্ছিল না, এমন করে বু করছিল, লোকটার মুখ দেখলে খারাপ লাগতো। এবং বিগত 2 মাসে যা দেখেছে তার লাইফে হার্দিক পান্ডিয়ার হয়ে গেছে, ও বুঝে গেছে ও কি কোথায় বিলং করে, কি ডিজার্ভ করে। এবং ও যদি নিজের গেমকে ফোকাস করে খেলে, অবশ্যই যে তুলনাটা করে সবাই যে নেক্সট কপিল দেব, অবশ্যই আমি বলবো অবশ্যই তুলনা করা উচিত। কারণ কপিল দেবের পরে আমরা এরকম ফাস্ট বোলিং অলরাউন্ডার পাইনি কনসিস্টেন্ট 2015 থেকে 2024, 9 বছর। ঠিক আছে ভাই, ইঞ্জুরি সবার হয়েছে 2023 সালে ওই যে স্লিপটা হয়েছিল হার্দিক পান্ডিয়া বাংলাদেশের সামনে, আমরা জানি না, আমরা ঘর থেকে বলছি যে ওটা কিছুই লাগেনি। একবার নিজে এরকম ফাস্ট বোলাররা যখন ল্যান্ড করে তখন একবার স্লিপ খেয়ে দেখ না কেমন লাগে, তারপর বলবি। ভাই রাগ উঠে যায় অনেক সময় ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানদের উপর, বিশেষ করে ইন্ডিয়ানদের উপরে। ভাই তোরা নিজের দেশের প্লেয়ারের থেকে বাইরের প্লেয়ারকে বেশি সাপোর্ট করিস, তো লজ্জা নেই, একটুও লজ্জা নেই? বাইরের প্লেয়ারের কথা তোমরা বেশি ভাবেও, নিজের দেশের প্লেয়ারের কথা, নিজের দেশের প্লেয়ার এই টিম থেকে ওই টিমে যাচ্ছে তো যাচ্ছে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কী করবে? এটা দেশের খেলা নেই, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যে কোনো ফ্র্যাঞ্চাইজি থেকে খেলতে পারে। গুজরাট টাইটান্স থেকে মুম্বাই ইন্ডিয়ান্স কেন আসবে? তুই যা, তাহলে তুই খেলে দেখা গুজরাট টাইটান্সে IPL জিতিয়ে তো মুম্বাই ইন্ডিয়ান্সে আয়, দিয়ে খেলে দেখা, দিয়ে ক্যাপ্টেন্সি কর, তখন কিন্তু কেউ আসবে না, তখন সবাই ঘর চলে যাবে। পঞ্চায়েতি করতে ভারতীয়রা আমরা সবাই আগে আছি, লজ্জা লাগা দরকার, প্রচণ্ড লজ্জা লাগা দরকার। কালকে যারা হার্দিক পান্ডিয়ার কমেন্ট বক্সে নিজে ইউ ডিজার্ভ দিস লিখছিল না, তারাই 2 মাস আগে যখন IPL চলছিল তখন BKL লিখছিল, আমি নিজের চোখে দেখেছি। ভাই যদি সাপোর্ট করিস না, মন থেকে সাপোর্ট কর, ইভেন্ট দেখে নয়, মন থেকে সাপোর্ট কর। খারাপ সময় সবার যায়, খারাপ সময় তেন্ডুলকারের গেছে, খারাপ সময় বিরাট কোহলির গেছে, খারাপ সময় সৌরভ গাঙ্গুলির গেছে, সমস্ত বড় বড় প্লেয়ারদের, যে কোনো স্পোর্টসে, শুধু ক্রিকেটার নয়, আমি ফুটবল যে কোনো স্পোর্টসে সবার খারাপ সময় গেছে। কিন্তু যারা অরিজিনাল সাপোর্টার, যারা প্লেয়ারকে ভালোবাসে, তারা কোনো দিন তার খারাপ সময়ে তাকে এরকম করে না। ভাই ওটাই সাপোর্ট, ওটাই ফ্যান বেস, যারা খারাপ সময়ে পাশে থেকে তোলে যে না
আমাদের বিশ্বাস আছে তুমি পারবে এবং তুমি জেতাবে। আমি এটা মন থেকে বলছি, এই যে 2-3 মিনিট আমি হার্দিক পান্ডিয়া নিয়ে বললাম না, এটা আমি মন থেকে বলছি। আমি অনেক দিন থেকে এটা বলতে চাইছিলাম, কিন্তু আমি প্ল্যাটফর্ম পাচ্ছিলাম না, আমি কোনো রিজন পাচ্ছিলাম না। আমি কীভাবে বলবো হার্দিক পান্ডিয়ার হয়ে এত কিছু? কিন্তু কালকের পরে যদি একজন, একটা সিঙ্গেল জন যদি হার্দিক পান্ডিয়ার নামে বলে কিছু, তাহলে ভাই খেলা দেখা ছেড়ে দে, ইউরোপিয়ান ফুটবল দেখ, ইউরোপিয়ান ক্রিকেট দেখ, বাইরের দেশের খেলা দেখ। তোর দেশের খেলা দেখার কোনো যোগ্যতা নেই, কোনো অকাত নেই। তুই তোর টিমের প্লেয়ারকে সাপোর্ট করতে পারিস না, টিমকেও সাপোর্ট করবি না, ব্যাস। রাগারাগি ছেড়ে আমরা আরেকবার আনন্দের দিকে আসবো। আমরা 17 বছর পর T20 ওয়ার্ল্ড কাপ জিতলাম এবং 11 বছর পর কোনো ICC ট্রফি জিতলাম। মেবি এতক্ষণে ফ্লাইটে চেপে ইন্ডিয়াতে ল্যান্ড করেছে না করেনি এখনও জানি না, কোনো আপডেট পাইনি। কারণ ইন্ডিয়াতে ল্যান্ড করলে তো জানোই তোমরা মুম্বাই এয়ারপোর্টের সামনে কি হবে। মুম্বাই এয়ারপোর্ট টু BCCI যে অফিস, সেখানে অবধি পুরো লাইন লেগে থাকবে আজকে। এবং আজকে আবার রবিবার, কোনো চান্সই নেই, আজকে পুরো মুম্বাই রাস্তাতে নামবে। মুম্বাইয়েরই ক্যাপ্টেন রোহিত শর্মা। তার সঙ্গে দুটো দুঃখ বলবো না, দুটো নিউজ আছে, সবাই শুনে নিয়েছো, এটা নতুন করে বলা কিছু নেই। আমাদের ক্যাপ্টেন এবং আমাদের কোচ মডার্ন এরার দুজনেই একসাথে রিটায়ারমেন্ট নিল এবং আমি খুশি ভাই। কিছুদিন পরে নতুন কোচ হবে গৌতম গম্ভীর। আমি ড্যাম শিওর এই দুজনকে বয়সের নাম দিয়ে T20 স্কোয়াড থেকে বাদ দিত, আমি ড্যাম শিওর, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। এবং ম্যানেজমেন্টও এই নিয়ে চব্বচারি করতো। তার থেকে ভালো, খুব ওয়াইজ ডিসিশন, গ্রেট ডিসিশন, ব্রেভ ডিসিশন। টেস্ট ওয়ানডে খেলো, 25 চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপরে নেক্সট আমাদের টার্গেট, যদি পাকিস্তানে ফুল হয়, পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে একটা ট্রফি নিতে হবে। এবং এই ইন্ডিয়ার টিম, যদি এই টিমটা ঠিকঠাকভাবে পরের বছর অবধি চলে, পুরা চ্যাম্পিয়ন্স ট্রফি আরেকটা আসছে আমাদের, কোনো চাপ নেই। এবং ওয়ার্ল্ড কাপ শেষ হয়েছে, ইন্ডিয়া ক্রিকেটিং অ্যাকশন শেষ হয়নি, এরপরে বায়োল্যাটারাল শুরু হচ্ছে। পরের ভিডিওতে আমি পরের বায়োল্যাটারাল নিয়ে কথা বলবো। আজকে কোনো লাইক সাবস্ক্রাইবের কথা বলবো না, কারণ আজকে যদি তোমরা লাইক সাবস্ক্রাইব আজকে না করো তাহলে আমি খুব মন থেকে কষ্ট পাবো। আজকে লাইক সাবস্ক্রাইব করো, আজকে একটা আনন্দের দিন, আজকে এই মুহূর্তে আমরা সবার সাথে এই আনন্দটা শেয়ার করে নেব। এবং শেষে শুধু বিরাট কোহলি, রোহিত শর্মার নাম নিলেই হবে না, আরেকজনের নাম আমরা নেওয়া উচিত আমার মতে, সেটা হচ্ছে রাহুল দ্রাবিড়। 2007 সালে গ্রুপ স্টেজ থেকে বেরিয়ে যায় কাঁদতে কাঁদতে, এবং 2024 সালে আবার যখন ওয়েস্ট ইন্ডিজে ICC টুর্নামেন্ট খেলতে নামে অ্যাজ এ কোচ, তখন ট্রফি নিয়ে সেই সব ইমোশন বের করে দেয়, সেটাও আমরা দেখেছি। থ্যাংক ইউ রোহিত শর্মা, থ্যাংক ইউ রাহুল দ্রাবিড়, থ্যাংক ইউ বিরাট কোহলি, থ্যাংক ইউ হোল ইন্ডিয়া টিম অ্যান্ড এভরি সাপোর্ট স্টাফ, এভরি ইন্ডিয়ান ফ্যান্স, যারা মন থেকে বিশ্বাস করেছো, যারা লাস্ট ওভার অবধি কালকে খেলা দেখেছো আমার মতো, যারা লাস্ট ওভারেও সূর্যার ওই ক্যাচটা ধরার আগে পর্যন্ত বিশ্বাস করেছো যে ম্যাচ আমরা হাতে এসে, ক্যাচটা ধরার পর তো ম্যাচ আমাদের হাতে চলে এসেছিলো, কিন্তু তার আগে অবধি যারা বিশ্বাস করেছো, যারা রোহিত শর্মার উপর, বিরাট কোহলির উপর ভরসা রেখেছো, সবাইকে আমার মন থেকে অশেষ ধন্যবাদ এবং কংগ্রাচুলেশনস। তো ইন্ডিয়া ক্রিকেটটি আমাদের সামনের কিছু মাসকে আনন্দে ভরে দেওয়ার জন্য থ্যাংক ইউ।